আচ্ছা, শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ। মৌসুমী বায়ুর প্রভাবে আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। কুমিল্লা শহরে জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তি পোহাতে হয় এইচএসসি পরীক্ষার্থীদের। সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, বিষয়টি নজরে আসায় টেলিফোন করে পরীক্ষার্থীদের বিষয়ে খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। এছাড়া আরও কয়েক জেলায় ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দেয়। আগামী 24 থেকে 48 ঘণ্টায় সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। হাঁটু পানি ঠেলেই পরীক্ষা কেন্দ্রে ঢুকছেন এইচএসসি পরীক্ষার্থীরা। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ব্যবস্থা করা হয় দুটি ছোট নৌকারও। এমন চিত্র কুমিল্লা শহরের সরকারি মহিলা কলেজ কেন্দ্রের। গতরাত থেকে সকাল 9টা পর্যন্ত ভারী বৃষ্টি হয় কুমিল্লায়। পানিতে তলিয়ে যায় বিভিন্ন এলাকা। এরই মাঝে এইচএসসি ও সমমানের পরীক্ষা দিতে গিয়ে নাকাল হতে হয় শিক্ষার্থীদের। পরিস্থিতি বিবেচনায় সরকারি মহিলা কলেজ কেন্দ্রে নির্ধারিত সময়ের চেয়ে আধা ঘন্টা বেশি সময় দেওয়া হয় পরীক্ষার্থীদের। সকালে খুব পানিতে ভিজে আসতে হয়েছে, তো এটা খুব অনেকটাই কষ্ট হচ্ছে। রাস্তা পুরো পানি ছিল, অনেকের কোমর পর্যন্ত। এভাবে আসলে পরীক্ষা দেওয়া যায় না। রিক্সা পাই নাই, বাসা থেকে এতটুকু পর্যন্ত হেঁটে আসছে। বাচ্চারা অনেকটাই নার্ভাস। অনবরত বৃষ্টি ছিল, উচিত ছিল আজকে পরীক্ষাটা স্থগিত রাখার জন্য। যেহেতু প্রাকৃতিক দুর্যোগ, সেটা বোঝা যাচ্ছে না, সেই বিষয়টা চিন্তা করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে আগামী পরীক্ষা যেটা আমাদের ভাষা সৈনিক অজিত গুহ কলেজে স্থানান্তর করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী উনি অত্যন্ত সচেতন, উনি কিন্তু সারা দেশের খবর রাখেন। কিছুক্ষণ আগে তিনি আমাকে ফোন করেছেন এবং তিনি বলেছেন যে তোমার এখানে কয়টি হলে পানি উঠেছে। আমি বলেছি স্যার আমাদের এখানে একটি হলেই পানি উঠেছে। বলছে এটার কী অবস্থা? তখন আমি ওনাকে বিস্তারিত জানিয়েছি। বিঘ্নে যেন স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে সে ব্যবস্থা করেছি এবং চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলে আধা ঘন্টা পরীক্ষার্থীদের পরীক্ষার সময় বাড়িয়ে দিয়েছি। ঠাকুরপাড়া স্টেডিয়াম এলাকা, রেসকোর্স, কান্দিরপাড় সহ শহরের বেশিরভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। কোথাও কোথাও পানি ঢোকে বাসাবাড়ি, দোকানপাটেও। শহরবাসীর অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে বৃষ্টি হলেই জলাবদ্ধতার ভোগান্তি পোহাতে হয়। বৃষ্টিতে আমাদের অনেক ক্ষতি হয়েছে, লাখ লাখ টাকার পর্দা মনে করেন, ফোন কাভার, এগুলো অনেক, এটা কি বলবো। সিটি কর্পোরেশনের ড্রেন যেগুলো আছে এগুলো সঠিকভাবে পরিপূর্ণ করে পরিষ্কার রাখে সবসময়, তাইলে এগুলা প্রতিরোধ করা সম্ভব। টানা বৃষ্টিতে আজও সাভারের বিভিন্ন এলাকা জলমগ্ন। ঢাকা আরিচা, নবীনগর চন্দ্রা ও আবদুল্লাপুর বাইপাইল মহাসড়কের কয়েকটি পয়েন্ট পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাহত হয় যান চলাচল। এছাড়া জামগড়া, জিরাবো, বাইপাইল সহ কয়েকটি এলাকায় জলাবদ্ধতার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। আশুলিয়া, শ্রীপুরে জলাবদ্ধতার দুর্ভোগ দূর করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সব ডুবে গেছে, টাকা সম্ভব না। আজকে যদি ভালো একটা ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতো, তাইলে আমাদের এই অঞ্চলের মানুষের জনদুর্ভোগ কমতো। ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি ঢুকেছে বাসাবাড়ি, দোকানপাটে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। পানিবন্দী এলাকার মানুষের আশ্রয়ের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভারী বৃষ্টি ও উজানের ঢলের কারণে আগামী 24 থেকে 48 ঘণ্টায় সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের নদী সংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। জাহিদ হাসান, যমুনা নিউজ। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত চট্টগ্রাম, কক্সবাজার সহ 3 পার্বত্য জেলা। এসব এলাকায় কয়েকদিনে অর্ধশতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও বন্যার পানিতে তলিয়ে আছে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী সহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। চরম ভোগান্তিতে লক্ষাধিক মানুষ। সংকট দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেয়া হলেও তা অপ্রতুল বলছেন বানভাসীরা। গতকাল দুপুর থেকে ভারী বৃষ্টি না হওয়ায় দুর্গত এলাকার কোথাও কোথাও পানি কিছুটা কমেছে। গত 24 ঘণ্টায় বানের পানিতে ডুবে বৃদ্ধ ও শিশুসহ 3 জনের মৃত্যু হয়েছে।
এদিকে বান্দরবানে ভারী বৃষ্টি কমে আসায় জেলা শহরের কয়েকটি নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে। সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী পানি কমতে শুরু করেছে, তবে প্লাবিত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। পাহাড় ধসের কারণে বান্দরবান সদরের সাথে রোয়াংছড়ি, রুমা ও থানচির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বন্যার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় মানবেতর জীবন কাটাচ্ছেন দুর্গত এলাকার বাসিন্দারা। বানভাসীদের ত্রাণ সহায়তায় মাঠে রয়েছে প্রশাসন, সেনাবাহিনী ও বিজিবি। সব কিছু নষ্ট হয়ে গেছে গা। 8-9 দিন ধরে সাইকেল সেন্টারে পুরে নিয়েছিলাম। কালকে এখানে পানি অর্ধেক কমছিল, তখন এখানে খিচুড়ি দিছে, পাওয়ার মধ্যে সুযোগ নেই, আমরা এখানে ছিলাম না। বহুত কষ্ট আছে, মাল বোকা যা আছে সব বেশি গেলে তো সব অনেক খানার একটা কোনো পদ্য নেই, খামুদে পানির সংকট এবং বিদ্যুতের প্রয়োজন, মোটর দিয়ে ঘর বাড়ি ধুইতে হইবে। রাঙামাটিতেও বন্যা ও পাহাড় ধসে বিপর্যস্ত জনজীবন, এখনও কিছু এলাকার সাথে বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। বাঘাইছড়ি ও বিলাইছড়ির কিছু এলাকায় পানি কিছুটা কমতে শুরু করলেও জেলার অনেক এলাকা এখনও পানির নিচে। খাদ্য, বিশুদ্ধ পানি ও ত্রাণের সংকট রয়েছে। অনেকেই উঠেছেন আশ্রয় কেন্দ্রে। দুর্গম এলাকায় নৌকায় খাদ্য, বিশুদ্ধ পানি ও ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে, কাজ করছে সেনাবাহিনী ও বিজিবি। এছাড়া এ পর্যন্ত মৃত্যু হয়েছে 3 জনের ও নিখোঁজ রয়েছে 1 জন। খাগড়াছড়ির নিম্নাঞ্চল থেকে পানি নেমেছে, তবে বৃষ্টির কারণে ভোগান্তি রয়েছে। ধীরে ধীরে বন্যার ক্ষতচিহ্ন স্পষ্ট হতে শুরু করেছে চট্টগ্রামের সাতকানিয়ায়। আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ, তবে এখনও পর্যাপ্ত সহায়তার অভাব আছে বলে অভিযোগ দুর্গতদের। অন্যদিকে খাদ্য সহযোগিতা ও বন্যা পরবর্তী সংকট মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এই অঞ্চলের দুর্যোগ মোকাবেলার সমন্বয়ের দায়িত্বে থাকা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। সাতকানিয়া থেকে রিয়াজ রাহানের রিপোর্ট আর ছবি তুলেছেন লুৎফর রহমান। সাঙ্গু নদী কখনো শান্ত, কখনো উত্তাল। কে বলবে এই সাঙ্গুই কদিন আগে ভাসিয়ে দিয়েছে সাতকানিয়া, চন্দনেশের বিস্তীর্ণ অঞ্চল। সাঙ্গুর সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়নের এই অংশের বাঁধ ও প্রতিরক্ষা দেয়াল ভেঙে রাতারাতি প্লাবিত হয়েছে কয়েকটি ইউনিয়ন। অন্তত 4টি পয়েন্ট দিয়ে পানি ঢুকে বানভাসী করেছে লক্ষাধিক মানুষকে। এ নিয়ে ক্ষোভ আছে স্থানীয়দের। এরকম ছিল, ওরাও জানে এরকম হয়, কিন্তু ওরা তো এটা দেখে নাই। একটু পানি কমছে, মানুষের অনেক কষ্ট হয়েছে, আমরা মানুষের সেবা করছি। সামান্য সামান্য কমের, তবে আগে আর বেশি ছিল না, এখন সামান্য কমের। সপ্তাহখানেক পর ব্যবসা প্রতিষ্ঠান খুলে পরিষ্কার করছেন সাত্তার মিয়া। আয় না থাকলে সংসার চলবে কেমন করে? দোকান তো খুলি নেই, এখন পরিষ্কার করতেছি দাদা, খুলি নেই আমি দোকান এখনো। পানি নামে নাই এখন, পানি তো দেখতেছেন না, এই যে পানির মধ্যে যুদ্ধ করতেছি। জিনিসগুলো একটু পরিষ্কার করতেছি, কবে খুলতে পারি কবে শুকো এখন বলতে পারতেছি না। পানি নেমে যাওয়ায় আশ্রয় কেন্দ্র ছাড়তে শুরু করেছে মানুষ। ভেঙে যাওয়া রাস্তাঘাট সংস্কারে হাত লাগিয়েছেন নিজেদের সাধ্যমতো। ঘরবাড়ি থেকে নামলেও নিম্নাঞ্চল ও গ্রামীণ রাস্তাঘাটে কোথাও কোথাও আছে হাঁটু পানি। পানি তো পারে দেখা যাত তো, যার কি একটা মানুষজন বেসা ইয়ের তৈলি আরা যাইলি এখন ভালো পানি কমবে। পানি একটু নামছে, ডুবা যাচ্ছে না, পানি কাদা, আর রাস্তার থেকে এখনো পানি এক বুক আছে। ত্রাণের জন্য এই দীর্ঘ সারি দেখে মনে হয় দুর্যোগ যেন সব শ্রেণী পেশার মানুষকে এক কাতারে দাঁড় করিয়েছে। খাদ্য সংকট মোকাবেলায় সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ পৌঁছে যাচ্ছে দুর্গত এলাকায়ও। আজকে পেয়েছি আর বিগত 1 সপ্তাহ পর্যন্ত পানির মধ্যে বুকি দিই, আর কিছু না ভাই, প্রথম পেলাম 1 সপ্তাহ পর। সোমবার সকালে সরকারের তরফ থেকে দুর্গত এলাকা পরিদর্শনে যান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। জানান সংকট মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। অর্থাৎ যে সমস্ত মানুষের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কি হবে, আমরা প্রতিটি ঘর বাড়ি মেরামতের জন্য সরকারের তরফ থেকে আমরা সহায়তা করবো ইনশাআল্লাহ। যেখানে ফসলি জমি তলিয়ে গেছে, মাছের ঘের ভেসে গেছে, গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতি পুষিয়ে নিয়ে যেন এই মানুষগুলো আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে, আমরা তার জন্য সরকারের তরফ থেকে উদ্যোগ নেব। যদি আর ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢল না নামে, অল্প সময়ের মধ্যেই পুরোপুরি স্বাভাবিক হবে পরিস্থিতি। এই সাঙ্গুর উপর নির্ভরশীল অন্তত কয়েক হাজার মানুষের জীবন জীবিকা, অথচ সেই সাঙ্গু যখন ভয়াল রূপ ধারণ করে তখন বিপন্ন হয় কয়েক লাখ মানুষের জীবন। তাই অঞ্চলের মানুষ এর স্থায়ী সমাধান চান। বলছেন এর সমাধানের জন্য প্রতিকারের চেয়ে প্রতিরোধ ব্যবস্থাই উত্তম। আর যদি সেটি করতে হয়, তার জন্য যেসব পয়েন্টগুলো দিয়ে মূলত সাঙ্গুর পানি উপচে পড়ে, সেখানে প্রতিরক্ষা বাঁধ আরও শক্ত এবং মজবুত করা জরুরি। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, সাতকানিয়া, চট্টগ্রাম।
বৃষ্টি আর জলাবদ্ধতায় আজও স্থবির রাজধানী। দুদিন ধরে ঢাকার সড়ক এই ডুবছে তো এই ভাসছে। বনানী বিমানবন্দর সড়ক, বিজয় সরণি, ধানমন্ডি 27 নম্বর, নিউ মার্কেট, মিরপুরের বিভিন্ন সড়কে আজও জলাবদ্ধতা দেখা গেছে। এমন অবস্থায় ঘর থেকে বের হয়েই ভোগান্তিতে পড়েন নগরবাসী। বৃষ্টি মাথায় নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে বের হলেও নগরবাসী পড়েন ভয়াবহ যানজটে। আষাঢ়ের রাজধানী ঢাকা যেন দুর্ভোগের নগরী। পানির তীব্রতায় ভেঙেছে সড়ক, বন্ধ হয়েছে একমুখী যান চলাচল। শাহজাদপুরে গুলশান লিংক রোডের এই করুণ অবস্থা রোববার সকাল থেকেই। বৃষ্টির পানিতে গুলশান লেক হয়েছে টইটুম্বুর। হাতের ঝিলমুখী পানির স্রোত ভাসিয়ে নিয়ে যাচ্ছে ফুটপাত, স্থবির জনজীবন। বর্ষার সিজনে আগে যদি এইটা ভালো করে দেখতো যে কোন রাস্তাগুলো ক্ষতি হচ্ছে, কোনটা মানে বৃষ্টির কারণে ভেঙে যাইতে পারে, এরা যদি তাদেরকে থাকতো তাহলে আজকে আমাদের এই পরিস্থিতি হতো না, সরকার এত বড় ক্ষতিগ্রস্ত হতো না। পাইপটা ধরে আরো বড় পাইপ ধরে রয়েছে, আমাদের এই রাস্তাটা এত ক্ষয়ক্ষতি আর জনদুর্ভোগের এত ক্ষয়ক্ষতি হয় না। গেল দুদিন মিরপুরের ইসিবি চত্বর সংলগ্ন সড়কের এই পানি নামেনি। যাত্রীবাহী বাস ট্রাকের ওজনে খানাখন্দ তৈরি হয়েছে সবখানে। বাসটা পাওয়াই যাচ্ছে না, এই যে বৃষ্টির এই অবস্থা, আর এখন মনে হয় না বাস পাওয়া যাবে। 1 ঘন্টা হলে দাঁড়ায় আছে, এত জাম পড়ছে আজকে। দুর্ঘটনার ঝুঁকি কমাতে সীমিত করা হয়েছে যান চলাচল। এতে তীব্র জট তৈরি হয়েছে ওই এলাকায়। দিনভর এমনই যানজট দেখা যায় রাজধানীর অনেক স্থানে। যে এই গলিতে পানি আছে, পানি ছাড়া কোনো জায়গায় নাই। টানা বৃষ্টিতে ডুবেছে নগরীর প্রাণকেন্দ্র নিউ মার্কেটও। বৈরী আবহাওয়ায় মালামাল ক্ষতিগ্রস্ত হয়, বিপাকে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। ব্যবসা বাণিজ্য, কাস্টমার নাই, চলাফেরা করতে কষ্ট না। আমরা তো গরিব মানুষ, দোকান না খুললে তো আর রুজি করা যাবে না। আমরা চাই যে এখানে পানি নিষ্কাশনের সুষ্ঠু একটা ব্যবস্থা সরকার আমাদের করে দিক। রবিবার করাইল বস্তির অনেক ঘরেই ছিল পানির নিচে। সোমবার দুপুরে মেঘ কালো বৃষ্টি শুরু হতেই ফের বাড়ে পানির উচ্চতা, বাড়ে দুশ্চিন্তা। বৃষ্টি আসছিল তো এই কারণে পানিটা বেশি বাইরে গেছিল। আবার আজকে আবার রাত্রে আবার বৃষ্টিটা কম ছিল, আবার পানিটা কমে গেছিল। আবার পানিটা বৃষ্টিটা আবার বাড়তেছে, আবার বাইরে গেছে। এই ধরনের বৃষ্টিপাতে যে দুর্ভোগ তৈরি হয়, সেই দুর্ভোগের কথায় তিনি বলছিলেন এই দুর্ভোগ লাঘবে নিশ্চয়ই নগরকর্তা যারা আছেন তারা ব্যবস্থা নেবেন। মুষলধারে এমন বৃষ্টিতে নাকাল নিম্ন আয়ের এসব মানুষ। অবস্থা বেশি ভালো না হলেও কি করার আছে, প্রাকৃতিক বিপর্যয়, প্রাকৃতিক দুর্যোগ মাইনে নিতেই হবে। শরীর অসুস্থ হয়, ভালো হয়, তাও চালাইতে হয় গাড়ি। প্রতি বছর বর্ষা মৌসুমে এমন জলজট আর সড়কের বেহাল অবস্থা। নগরবাসী জানেন না স্থায়ী সমাধান হবে কবে। শুধুমাত্র বৃষ্টির পানির তোড়ে রাজধানীর একটি সড়ক এভাবে ভাঙ্গন দশায় পড়েছে, সবশেষ এমন কবে হয়েছিল সেটি হয়তো কারোরই মনে নেই। তবে রাজধানীর নিষ্কাশন ব্যবস্থার গলদ থাকার কারণে দিন শেষে এমন অবস্থায় পড়তে হচ্ছে নগরবাসীকে। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। আগামী 24 ঘন্টায় ঢাকা সহ 6 বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। জুলাই মাস জুড়ে দেশের বিভিন্ন এলাকায় দফায় দফায় বৃষ্টি অব্যাহত থাকবে, তবে সময় ও অঞ্চল ভেদে বৃষ্টিপাতের তীব্রতা কম বেশি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়, গত 24 ঘন্টায় 97 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। চলতি মৌসুমে 24 ঘন্টায় এটি সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। টানা ভারী বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনজীবন ব্যাহত হয়েছে। আবহাওয়াবিদ জানান, জুলাই বৃষ্টিপ্রবণ মাস হওয়ায় এই ধরনের বৃষ্টিপাত অস্বাভাবিক নয়। 5 জুলাই থেকে মৌসুমী নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আজ বিকেলের পর বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও 16 জুলাই থেকে আবারও বৃষ্টি বাড়তে পারে। চট্টগ্রামে বৃষ্টির তীব্রতা কমে গেলেও অঞ্চলভেদে অতি ভারী বর্ষণ অব্যাহত আছে। তবে সারা দেশে 15 তারিখ বর্ষণের পরিমাণ কমার সম্ভাবনা আছে। 17 বা 18 তারিখ চট্টগ্রামে একদিনের জন্য ভারী বর্ষণের শঙ্কা আছে। খুলনা এবং বরিশাল বাদ দিয়ে বাকি যে 6টা ডিভিশন আমরা উপর থেকে যদি শুরু করি, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং চট্টগ্রাম, এই 6টা বিভাগের জন্য আগামীকাল সকাল 11টা পর্যন্ত অতি ভারী বর্ষণের একটা সতর্কবাণী এখনও আছে। 15 তারিখ থেকে বাংলাদেশের ওয়েদার অনেকটা ভালো হয়ে যেতে পারে। ভালো মানে এই না যে একটা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আমরা সবসময় পাবো, তা না। থেমে থেমে কিছু বৃষ্টিপাত হতে পারে, তবে সেই পরিমাণটা অনেক কম। অতিবৃষ্টি, খরার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সবাইকে এখনই সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বরিশালে খালপাড় ও বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
বলেন, দেশকে সুরক্ষিত রাখতে হলে গাছ রোপণের পাশাপাশি নিতে হবে যত্ন। পৃথক অনুষ্ঠানে জানান, 1 বছরে 41 লাখ পরিবার আসবে ফ্যামিলি কার্ডের আওতায়। বরিশাল থেকে আরফিন শাকিলের প্রতিবেদন আর ছবি তুলেছেন আলামিন তালুকদার। দায়িত্ব গ্রহণের পর প্রথম বরিশাল সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে গতানুগতিক আনুষ্ঠানিকতা বাদ দিয়ে প্রাধান্য দেন গাছের চারা রোপণে। সরকার প্রধানের নেতৃত্বে গৌরনদী উপজেলায় নতুন খনন করা শরিকল, বাটাজোর খালপাড়ে একযোগে 2,500 গাছের চারা রোপণ করা হয়। শিডোর আয়লার মতো ভয়াবহ দুর্যোগে প্রায় ক্ষতবিক্ষত উপকূলীয় অঞ্চল বাঁচাতেই সরকারের এই উদ্যোগ। 20 কোটি মানুষের দেশ, আমাদের যে পরিমাণ গাছ থাকা প্রয়োজন সেই পরিমাণ গাছ সারা বাংলাদেশে নেই। বর্তমানে বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে আছে। আমরা অনেকগুলো কর্মসূচির পাশাপাশি আমাদের এই কর্মসূচিটাকেও সারা দেশে আমরা এই কর্মসূচিটা চালু রাখতে চাই এবং ইনশাআল্লাহ আমরা আগামী 5 বছরে সারা দেশে 25 কোটি গাছের চারা আমরা রোপণ করব। বৃক্ষরোপণের উৎসব ছড়িয়ে পড়ে নগরীর 30 গোডাউন খালপাড়ে। দেশীয় প্রজাতির ফুল ফলের সাথে প্রধানমন্ত্রী সেখানে রোপণ করেন বরিশালের জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পাওয়া আমড়া ও নারকেল গাছের চারা। নিজেদের পরিবেশ আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে। শুধু কনক্রিটের উন্নয়ন নয়, আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য নগরী করতে বরিশাল সফরে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন পরিবেশের ভারসাম্য রক্ষায়। যদিও এমন উদ্যোগ বিএনপি সরকারের নতুন নয়। 1977 সালে জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয় পরিবেশ অধিদপ্তর। খালেদা জিয়ার হাত ধরে নিষিদ্ধ হয় পলিথিন, সেই সঙ্গে প্রণয়ন হয় জাতীয় পরিবেশ নীতি। তারই সন্তান তারেক রহমান ঘোষণা দিয়েছেন আগামী 5 বছরে দেশের 25 কোটি গাছের চারা রোপণ করার। গৌরনদীতে ফ্যামিলি কার্ডের সুবিধাভোগীদের মতামত শুনেন প্রধানমন্ত্রী। জানান, নারীদের আর্থিকভাবে আরও স্বাবলম্বী করতেই তার সরকারের এই পরিকল্পনা। আগামী জুন পর্যন্ত সারা বাংলাদেশে আমরা 41 লক্ষ পরিবার দেব, পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। সেই হিসেবে প্রত্যেকটি উপজেলায় গড়ে প্রায় 7,000 পরিবারের কাছে প্রায় ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। এই বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে পুরুষের পাশাপাশি নারীদেরকেও শিক্ষা এবং একই সাথে অর্থনৈতিকভাবে আমাদের স্বাবলম্বী করতে হবে। এ সময় দেশ পুনর্গঠনে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী। সবাই যাতে আমরা বাংলাদেশে একটু ভালোভাবে চলতে পারি, সেটাই হচ্ছে বর্তমান সরকারের রাজনীতি, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমরা দেশে সকলকে শান্তিতে নিয়ে চলতে চাই। দেশে আমরা সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে শান্তিতে আমরা চলতে চাই। আমরা যদি সকলে মিলে ধৈর্য সহকারে চলি তাহলে আমরা আমাদের এই দেশটাকে আমাদের প্রত্যাশিত দেশ হিসেবে গড়ে তুলতে পারবো। সকালে সড়কপথে বরিশালে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। রাস্তা দুপাশে সরকার প্রধানকে স্বাগত জানাতে ছিল জনতার ঢল। আরফিন শাকিল, যমুনা নিউজ, বরিশাল। শিল্পপতি নুরুল ইসলাম ছিলেন দুর্নীতির বিরুদ্ধে এক সাহসী প্রতিবাদী বাতিঘর। কখনো আপোষ করেননি অন্যায়ের সাথে। একের পর এক শিল্প প্রতিষ্ঠান গড়ে অবদান রেখেছেন দেশের উন্নয়নে। ছিলেন এক স্বপ্নবাজ মানুষ। তার 6ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে যমুনা টেলিভিশনে আয়োজিত স্মরণ সভায় দেশবরেণ্য এই বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন আলোচনায় অংশ নেয়া বক্তারা। স্বাধীনতা যুদ্ধের পর নতুন বাংলাদেশ গড়তে একজন শিল্প উদ্যোক্তা, একজন সাহসী স্বপ্নবাজ মানুষের ভূমিকা ও অবদান কেমন ছিল তা নিয়ে এক মনোমুগ্ধকর আলোচনা এবং দোয়া অনুষ্ঠানে অংশ নেন যমুনা পরিবারের এক ঝাঁক কাণ্ডারি। সবাই মানা করছিল যে আপনি অফিস করেন না। করোনার মধ্যে তো অস্থির হয়ে গেছিলেন যে অফিস করার জন্য। পাবেন এরকম মালিক? হাসপাতালে শুয়ে আছে, ওটা অবস্থায় আমরা বেতন পাইছি কিনা বলছে। যে আমার দেখা সবচেয়ে সাহসী মানুষের মধ্যে অবশ্যই আমাদের চেয়ারম্যান সাহেব অন্যতম একজন, যে পৃথিবীর কোনো কিছুই তাকে ভয়ে কাবু করতে পারতো না। আয়রন ম্যান ছিলেন। আমরা ভবিষ্যতেও চাই উনি আমাদেরকে যা শিখিয়ে গেছেন, দেখিয়ে গেছেন, সেটা পুরোপুরি তো আর আমরা পারবো না। আমাদের কাছ থেকে যার যে অবস্থান থেকে সেটা যেন আমরা অনুসরণ করি, আমরা সততার পথে থাকি। যিনি মাত্র 39 বছরের কর্মময় জীবনে 41টি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার এক অবিশ্বাস্য গল্প রেখে গেছেন আগামীর বাংলাদেশের জন্য, তিনি নুরুল ইসলাম বাবুল। নুরুল ইসলাম বাবুল বাইরে যেমন শ্রম দিয়েছেন, প্রতিষ্ঠান গড়েছেন, পরিবারের ক্ষেত্রেও তিনি অত্যন্ত নিষ্ঠাবান একজন স্বামী ছিলেন, পিতা ছিলেন, অভিভাবক ছিলেন। গত 15 বছরে যে ভয়াবহ তাণ্ডব আমরা দেখেছি, সেই তাণ্ডবের পরে তো এখন এটা আমরা বিশ্বাস করি
যে দেশে কথা বলা খুব ঝুঁকিপূর্ণ একটা বিষয়, সেই রকম একটা ঝুঁকিপূর্ণ পৃথিবীতে বসেও বিশাল প্রতাপশালী শাসকদের সামনে দাঁড়িয়ে তিনি উচ্চকণ্ঠে নিজেকে জাহির করেছেন এবং বলেছেন, আমার পত্রিকা, আমার চ্যানেল কারো কাছে মাথা বিক্রি করে না। উনি চাইতেন যমুনা টেলিভিশন পৃথিবীতে শীর্ষ টেলিভিশন হিসেবে থাকবে, প্রতিষ্ঠিত হবে। আমরা সেটা ধারণ করেছি এবং এখনো আমরা সেটা ধারণ করে চলি এবং এখনো আমরা আপোষহীনভাবে চলি। রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়নে বিশাল এই শিল্প গ্রুপকে এগিয়ে নিয়ে যাওয়ার কঠিন দায়িত্ব পালন করছেন নুরুল ইসলামের সহধর্মিণী। আমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমার হবে, আমি এইভাবে আমি এগিয়ে যেতে চাই। ওনার সবসময় একটা জিদ তার ভিতরে ছিল, তার মেধা ছিল, তার শক্তি ছিল, তার বল ছিল। অন্যের সাহায্যে তিনি ভর করে হাঁটতে শিখে নেই। তিনি তখনই একদিকে ব্যবসা বাণিজ্য আর এদিকে তিনি আমাকে বিয়ে করেন। এর আগে সকালে বনানীতে শিল্পপতি নুরুল ইসলাম বাবুলের কবর জিয়ারত ও দোয়ায় অংশ নেন পরিবারের সদস্যরা। তাকে জান্নাতের মহান সম্মানিত আসনে সমাসীন করেন মাওলা। শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতায় যমুনা টেলিভিশন, দৈনিক যুগান্তর সহ গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। বরিশালের রহমতপুরে বাংলাদেশ সেনাবাহিনী গ্রীষ্মকালীন প্রশিক্ষণ 2026 পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনকালে তিনি সেনা সদস্যদের যুদ্ধকালীন রণকৌশল ও সমরাস্ত্র প্রযুক্তির ব্যবহার পর্যবেক্ষণ করেন এবং সেনাবাহিনীর পেশাদারিত্বে সন্তোষ প্রকাশ করেন। বরিশাল জেলার রহমতপুরে সেনাবাহিনীর 7 পদাতিক ডিভিশন ও বরিশাল এরিয়ার গ্রীষ্মকালীন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সেখানে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী যুদ্ধক্ষেত্রে সেনা সদস্যদের অবস্থান, রণকৌশলের প্রয়োগ এবং বিভিন্ন সমরাস্ত্র প্রযুক্তির ব্যবহার পর্যবেক্ষণ করেন। সেনা সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যে তিনি বাহিনীর প্রতি জনগণের গভীর আস্থার কথা উল্লেখ করে শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার তাগিদ দেন। পরিদর্শনের সময় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আমরা চাই আমাদের যেটা লক্ষ্য, আমরা যেটা আশা করি, আমরা যেটা চিন্তা করি সেটা হচ্ছে যে ইনশাল্লাহ ভবিষ্যতে একদিন বাংলাদেশের সেনাবাহিনীর প্রশিক্ষণ বলুন, বাংলাদেশের সেনাবাহিনীর আর্ট বলুন, বাংলাদেশ সেনাবাহিনীর এক্সপার্টিস বলুন, সব নিয়ে পৃথিবীর বিভিন্ন বড় বড় জায়গায় আলোচনা হবে। তারা গর্ব ভরে বা তারা কেউ কেউ হয়তো হিংসার দৃষ্টিতেও বাংলাদেশের সেনাবাহিনীকে কথা বলবে। আমরা সেই দিনের অপেক্ষা করছি। ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে পলাতক নেতাকর্মীদের উজ্জীবিত করার কৌশল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, শেখ হাসিনা একজন সাজাপ্রাপ্ত আসামি, দেশে ফিরে আত্মসমর্পণ করলে তাকে প্রচলিত আইন অনুযায়ী কারাগারে যেতে হবে। এক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলবে বলেও জানান তিনি। আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা পালিয়ে আছে, লুকিয়ে আছে, তাদেরকে জাগ্রত করার জন্য, উজ্জীবিত করার জন্য বলছে। এছাড়া তো কোনো কারণ আমি দেখছি না। সরকারের পক্ষ থেকে অলরেডি এক্সট্রাডিশন প্রক্রিয়া শুরু হয়েছে। সাগর তীরবর্তী বাঁশখালীর নিম্নাঞ্চল এখনও পানির নিচে। কিছু এলাকা থেকে পানি নামলে ভেসে উঠছে ক্ষতচিহ্ন। বন্যা কবলিত এলাকার অনেক ঘরবাড়ি বিধ্বস্ত, মাথা গোঁজার ঠাঁই হারিয়ে বিপাকে শত শত পরিবার। অনেক অভ্যন্তরীণ সড়কে যান চলাচল বন্ধ। 6 দিন ধরে থমকে আছে স্বাভাবিক জীবনযাত্রা। পেশায় কৃষক, 60 বছর বয়সী আব্দুল হাকিমের জীবনের শেষ সম্বল ছিল এই ছোট্ট ঘরটি। কিন্তু পাহাড়ি ঢল আর ভয়াবহ বন্যার তোড়ে সেটিও এখন ধ্বংসস্তূপ। কয়েকদিনের টানা দুর্যোগের পর বৃষ্টি কমলেও কমেনি তার দুশ্চিন্তা। ভাঙা ঘরের ধ্বংসাবশেষে দাঁড়িয়ে খুঁজে ফিরছেন বাঁচার কোনো উপায়। 4 সন্তান ও স্ত্রীকে নিয়ে এখন চরম অনিশ্চয়তায় দিন কাটছে তার। একই চিত্র বাঁশখালী উপজেলার কাথারিয়া ঘোনাপাড়া এলাকাতেও। বন্যার পানির স্রোতে মুহূর্তেই মাটির সঙ্গে মিশে গেছে আব্দুল শুক্কুর ও জামাল উদ্দিনের বসতঘর। মাথা গোজার ঠাঁই হারিয়ে তাদের আশ্রয় খোলা আকাশের নিচে। দুমদাম ডাবল সার্কিট যাতে পড়া শুরু করছে, আমরা তাড়াতাড়ি বাইরে গেছি আর কি। এখন করার মতো কিছু নেই,
কিছুক্ষণ থাকিলে তো সালামে এরা সব মারা দিত খ্যাঙ্গুর গিমেন আল্লাহ আর কি কিছু খ্যাঙ্গুর গিমেন আর চোখে ফটো নদের দেয়া গেম হরে কিছু হইনি দি আর সরকার খেলা করলে আর বাঁচুর দেরি না বাঁচলে হতুন। সোমবার সকাল থেকে বৃষ্টি নেই। পানি আগের তুলনায় কিছুটা কমলেও দুর্ভোগ কমেনি পানিবন্দী মানুষের। কেউ আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে, কেউ আবার আশ্রয় কেন্দ্রে। এখন তো প্রত্যেকটা ঘরের অবস্থা তো খুবই করণীয়। এখন রান্না বান্না কেমনে করে খাইব, সব কাঠের উপরে থাকার তো কোনো পরিবেশ নাই। অধিকাংশ মাটির ঘর যারা আছে তাদের ঘর ভেঙে গেছে, না বললেই চলে না, ওদের একদম থাকার কোনো জায়গায় নেই, খোলা আকাশের নিচে। এখন বাঁশখালীর অনেক নিম্নাঞ্চল এখনো পানির নিচে। 6 দিন ধরে থমকে আছে স্বাভাবিক জীবনযাত্রা। রান্না, বিশুদ্ধ পানি সংগ্রহ, কর্মস্থলে যাওয়া সবকিছুতেই ভোগান্তি চরমে। তলিয়ে আছে সবজি ক্ষেত, কৃষি জমি ও মাছের ঘের। পানি সরে গেলেও ক্ষতি কাটিয়ে উঠতে সময় লাগবে বলছেন স্থানীয়রা। হবে না, আমাদের এখন অনেক সময় লাগবে, মনে করেন 1 বছর লাগবে এটা তুলতে। দেবালের গাছ তো আলমালি টালমালি বেগ গুড়ি গুড়ি গিয়ে দেখেন না আপনারা ঘর দুয়ার ভাঙা কিভাবে ভাঙছে, এই ঘরে 1 হাত পানি উঠে গেছে। পরিস্থিতি মোকাবেলায় উদ্ধার ও ত্রাণ সহায়তা কার্যক্রম চালাচ্ছে প্রশাসন, সেনাবাহিনী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। অনেক দুর্গম এলাকায় এখনো পর্যাপ্ত ত্রাণ পৌঁছায়নি বলে অভিযোগ পানিবন্দী মানুষের। না, এগুলো আমরা পাচ্ছি না। মেইন সড়ক থেকে যে আমাদের গ্রামের ভিতর রোড আছে ওইটা ভাঙ্গা, এখানে কেউ আসতেছে না। বুঝছেন আর কিছু নেই, বাজ দর ভিতর ফিনানো হারগান লন নেই, বাচ্চানি লন নেই, হ্যাঁ ডারা গাছ নফে দিয়ে আনি না ভারি দি। আমার পিছনে পানির যে বিস্তীর্ণ জনপদ দেখাচ্ছে তাতে কেবল ঘরবাড়ি ডুবেনি, ডুবে গেছে হাজারো মানুষের স্বপ্ন। কেউ হারিয়েছেন জীবিকা, কোথাও আবার বন্যার পানিতে প্রাণ হারিয়েছে শিশুও। বাঁশখালীর মানুষ এখন অপেক্ষা করছেন পানি নামার, কিন্তু দুর্যোগের এই ক্ষত কতদিন তাদের বয়ে বেড়াতে হয় সেটি এখন প্রশ্ন। চট্টগ্রামের বাঁশখালী থেকে শহীদুল সুমন, যমুনা নিউজ। লিওনেল মেসিকে ঘুম পাড়িয়ে দেবে ইংল্যান্ড। দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচকে সামনে রেখে এমন নিশ্চয়তা দিচ্ছেন সাবেক ইংলিশ ফুটবলার জো কোল। মূলত ইংল্যান্ডকে জেতার টোটকা হিসেবে ম্যাচে মেসিকে ঘুম পাড়ানোর কথা বলেছেন তিনি। এমন হাই ভোল্টেজ মঞ্চে ইতিহাস, গতি আর ট্যাকটিক্সের এই চরম লড়াইয়ে শেষ হাসি কার হবে তা জানতে অপেক্ষা করতে হবে আরও 2 দিন। দ্বিতীয় সেমিফাইনালের মেগা ম্যাচে মুখোমুখি হচ্ছে 2 চির প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর এই মহারণ শুরুর আগেই মাঠের বাইরের পারদ আকাশচুম্বী করে দিয়েছেন সাবেক ইংলিশ তারকা জো কোল। জনপ্রিয় নেটফ্লিক্স শো দ্য রেস্ট ইজ ফুটবল পডকাস্টে এসে তিনি করলেন এক বিতর্কিত মন্তব্য। তার দাবি, লিওনেল মেসিকে ঘুম পাড়িয়ে দেবে থ্রি লায়ন্সরা। মেসি প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে লড়তে যাচ্ছে। তাকে হারানোর এক অভিনব কৌশল জানা গেছে। আমাদের তাকে ঘুম পাড়িয়ে দিতে হবে, আমরা ওকে ঘুম পাড়াতে যাচ্ছি। হ্যাঁ, শতভাগ নিশ্চিত। নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে আসা টমাস টুখেলের ইংল্যান্ড এখন উঠছে আত্মবিশ্বাসে। তবে প্রতিপক্ষ যখন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, তখন লড়াইটা সহজ হওয়ার কোনো সুযোগ নেই। যদিও জো কোল মনে করছেন ইংল্যান্ডের আক্রমণ ভাগের গতি লিওনেল স্কালোনির রক্ষণ ভাগকে তছনছ করে দেবে। অন্যদিকে লিওনেল মেসি জানিয়েছেন ইংলিশদের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ম্যাচটি খেলতে মুখিয়ে আছেন তিনি। চলতি বিশ্বকাপে সুইজারল্যান্ড ছাড়া প্রতি ম্যাচেই গোল পেয়েছেন মেসি, তবে শেষ ম্যাচে অ্যাসিস্ট করে দলকে জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন এলামটেন। সেমিফাইনালের মহারণের জন্য পুরোপুরি প্রস্তুত এই আলবিসেলেস্তা অধিনায়ক। এদিকে দীর্ঘ 21 বছর পর বিশ্বকাপের মঞ্চে আবারও দেখা হচ্ছে এই 2 পরাশক্তির। এর আগে 1962, 1966, 1986, 1998 এবং সবশেষ 2005 সালে মুখোমুখি হয়েছিল 2 দল। 2005 সালের সেই স্মৃতিতে জিতেছিল ইংল্যান্ড। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। 2026 ফিফা বিশ্বকাপের ম্যাচ নম্বর 101 বুধবার রাত 1টায় হবে ফ্রান্স ও স্পেনের হাই ভোল্টেজ সেমিফাইনাল। এর জন্য ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে ফিফা। এই ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন এল সালভাদোরের অভিজ্ঞ রেফারি ইভান বার্টন। তাকে সহায়তা করবেন এল সালভাদোরের ডেভিড মোরান এবং আর্জেন্টিনার অ্যান্তনিও পুপিরো। চতুর্থ কর্মকর্তা থাকবেন সুইডেনের গ্লেন নিওবার্গ। রিজার্ভ সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন মাহবুব বেগি। ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই মহারণ। 2 ইউরোপীয় মহাশক্তির মহারণে অভিজ্ঞ রেফারি ইভান বার্টনের সিদ্ধান্তও থাকবে ফুটবল প্রেমীদের বিশেষ নজরে। আজকের দিনেই
শুরু হয়েছিল ফুটবল বিশ্বকাপের ইতিহাস। 1930 সালের 13 জুলাই প্রথমবারের মতো মাঠে গড়ায় ফিফা বিশ্বকাপের প্রথম ম্যাচ। একই সময়ে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের প্রথম দুটি ম্যাচ। প্রথম ম্যাচে ফ্রান্স 4-1 গোলে হারিয়েছিল মেক্সিকোকে। অন্য ম্যাচে যুক্তরাষ্ট্র 3-0 গোলে পরাজিত করে বেলজিয়ামকে। এই দুই ম্যাচের মধ্য দিয়েই শুরু হয়েছিল বিশ্বের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপের যাত্রা। এরপর কেটে গেছে প্রায় 1 শতাব্দী। সময়ের সাথে বিশ্বকাপ হয়ে ওঠে ফুটবল প্রেমীদের সবচেয়ে প্রতীক্ষিত আয়োজন। প্রতি 4 বছর পর পর এই টুর্নামেন্টে বিশ্বের সেরা দলগুলো লড়াই করে ফুটবলের সর্বোচ্চ সম্মান জয়ের জন্য। স্বাস্থ্যমন্ত্রী সরাসরি না বললেও আদ্দিন হাসপাতালের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা থেকে সরে আসতে পারে মন্ত্রণালয়। এক্ষেত্রে বিবেচনা করা হচ্ছে 3 শতাধিক বিদেশি শিক্ষার্থীর ভবিষ্যৎ ও তদন্ত কমিটির সুপারিশ। সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, আরেক দফা হাসপাতালটি পরিদর্শন করে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। এ সময় মন্ত্রী জানান, বন্যা দুর্গত এলাকার স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। 6 নবজাতকের মর্মান্তিক মৃত্যুর ঘটনার তদন্তে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলার প্রমাণ পেয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। এর ভিত্তিতে হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়। তবে তদন্তের সুপারিশ বাস্তবায়ন ও সেখানে অধ্যয়নরত 3 শতাধিক বিদেশি শিক্ষার্থীর ভবিষ্যৎ বিবেচনা করে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করেছিল আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ। তা স্বাস্থ্য মন্ত্রণালয় আমলে নিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। যে কারণে আমরা অ্যাকশনে গিয়েছি, দে আর রিবিল্ডিং দ্য স্ট্রাকচার, দে হ্যাভ রিমুভড দ্য বেকারি, আইসিইউ ইউনিটের দরজা জানালা ভাঙ্গা টাঙ্গা এগুলো পাঠাইতেছে আমাদের ভিডিও। তারা ভেন্টিলেশনের সিস্টেম করতেছে, বলেছে তারা করতেছে এবং করেছে। আমাদের কাছে একটা নতুনভাবে আরেকটা ইন্সপেকশন চাচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আদ্দিন হাসপাতালের অবহেলার কারণেই 6 নবজাতকের মৃত্যু হয়েছে। সেই অবস্থান থেকে সরছে না সরকার। পুনঃপরিদর্শনের পর তাদের আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আমি এখন পর্যন্ত সরে আসিনি, বাট ইটস এ কান্ট্রি। আমরা পরিদর্শন করব, পরিদর্শন করে যদি আমরা ফিজিবল মনে করি, দ্য গভর্নমেন্ট মাইট টেকস এ ডিসিশন, এনি কাইন্ড অফ ডিসিশন গভর্নমেন্ট। মামলায় কী হবে এটা আইন জানে, জজ কোর্ট জানবে। এর আগে বন্যায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে ব্রিফিং করেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, বন্যাপীড়িত এলাকায় সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। বিশেষ প্রচেষ্টা নেওয়া হয়েছে গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায়। আমরা শুধু এক স্তরে মানুষের সেবার জন্য প্রস্তুতি নিই না, আমরা 3টা স্তরে নিয়েছি। সকল প্রস্তুতি ইনশাআল্লাহ আমরা রেখেছি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, পানি শোধনের জন্য পর্যাপ্ত ট্যাবলেট প্রত্যন্ত উপজেলাগুলোতে সরবরাহ করা হয়েছে। পর্যাপ্ত স্যালাইন ও সাপে কাটা রোগীদের জন্য অ্যান্টিভ্যানমও মজুদ রয়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। মডেল মসজিদ তৈরির নামে পুকুর চুরি করা হয়েছে আওয়ামী লীগের আমলে। বিভিন্ন মসজিদের বাজেটে দেখা গেছে 13 কোটি থেকে 21 টাকা পর্যন্ত খরচ হয়েছে। সংসদে ধর্মমন্ত্রীর পক্ষে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, মসজিদ নির্মাণের উদ্যোগ ভালো, তবে সেটিকে ব্যবহার করে সীমাহীন দুর্নীতি করা হয়েছে। তিনি বলেন, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের শ্বেতপত্রেও এসব উঠে এসেছে। মডেল মসজিদ নির্মাণ ব্যয় সংক্রান্ত দুর্নীতি অনুসন্ধানে সংশ্লিষ্টদের নির্দেশনা দেবেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। দুর্নীতি করার জন্য প্রাক্কলনের মধ্যেই আগে ঢুকেছে, তারপরে দুর্নীতি হয়েছে, সময় বৃদ্ধি হয়েছে, ব্যয় বৃদ্ধি হয়েছে, তার উপর এখন 13 কোটি থেকে 21 কোটিতে কিভাবে গেল? এই মডেল মসজিদগুলোর সমস্ত প্রকল্প ব্যয় টোটাল কত ছিল, কতটা নাম্বার অফ মডেল মসজিদ হয়েছে, সমস্ত মসজিদ ওয়ারি সেটা তদন্ত পরিচালনা করার জন্য আমি আজকে মন্ত্রণালয়কে নির্দেশ দেব, মাননীয় স্পিকার। এর মধ্যে সরকারি অন্যান্য সংস্থাও জড়িত হতে পারে। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি এর মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কাতারের সাবেক আমির হিজ হাইনেস শেখ হামাদ বিন খলিফা আল থানি এর প্রয়াণে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। আজ সোমবার গুলশানের কাতার দূতাবাসে গিয়ে সেখানে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের জ্যেষ্ঠতম মন্ত্রী হিসেবে এই শোক বার্তায় স্বাক্ষর করার সময় তার সাথে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচিতে যুক্ত হচ্ছে বাংলাদেশ। এখন ঠিক করা হচ্ছে সেই ঋণের নীতিমালা। ঢাকায় সফররত আইএমএফ মিশনের সঙ্গে বৈঠকের পর এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সচিবালয়ে সকালে মিশন প্রধান ইভো ক্রুজনারের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন অর্থমন্ত্রী। বলেন,
নতুন ঋণ নেবার ক্ষেত্রে ক্রমান্বয়ে কিছু পরিবর্তনের তাগিদ দিয়েছে আইএমএফ। এক্ষেত্রে দেশের অর্থনীতি ও জনগণের চাহিদা বিবেচনায় প্রয়োজনীয় পরিবর্তন পরিলক্ষিত হবে। অর্থমন্ত্রী জানান, একটি রাজনৈতিক সরকারের যে দায়িত্ব সেটিকে সম্মান করে আইএমএফ। সংস্থাটি দেশের পুঁজিবাজার করকাঠামো নিয়ে সন্তুষ্টি জানায়, তবে এসব সূচকে আরও উন্নতি করার তাগিদ দিয়েছে আইএমএফ। অক্টোবরে থাইল্যান্ডের ব্যাংককে আইএমএফ বিশ্বব্যাংকের বার্ষিক বৈঠকে সংস্থার শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন অর্থমন্ত্রী। ক্রমান্বয়ে যে পরিবর্তন তারা যেগুলো বলছে এগুলো ক্রমান্বয়ে করা হবে। বাংলাদেশের অর্থনীতির প্রেক্ষাপটে, বাংলাদেশের জনগণের প্রেক্ষাপটে, দেশের প্রেক্ষাপটে কোনটা কখন করব এটা আমরা একটা সিকোয়েন্সিং ওইভাবে যাবে। এই পর্যন্ত যে অগ্রগতি হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, তারা এটাতে সন্তুষ্ট। তারা পলিটিক্যাল গভর্নমেন্টের যে রেসপন্সিবিলিটি এটাকে তারা রেসপেক্ট করে। ঢাকায় জলাবদ্ধতার প্রধান কারণ পলিথিন। এর ব্যবহার কমানো না গেলে জলাবদ্ধতা ঠেকানো কঠিন বলে মনে করছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। সকালে নগর ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জলজট হওয়া সবগুলো এলাকায় পানি চলাচলের রাস্তায় পলিথিন জমেছিল। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা বিপুল পরিমাণ পলিথিন সংগ্রহ করেছেন, তাই পলিথিন বন্ধে সরকারকে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি। বলেন, ঢাকার জলাবদ্ধতা উত্তরাধিকার সূত্রে পাওয়া। ঢাকার খালগুলোকে পুনরায় আগের অবস্থায় ফেরানো গেলে এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যাবে। আর ঢাকার পানি বুড়িগঙ্গা বা শীতলক্ষায় নেওয়া গেলে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে। এ সময় তিনি ঢাকার 416 বছর উপলক্ষে 7 দিনব্যাপী ঢাকা উৎসবের ঘোষণা করেন। পলিথিনটাকে আমরা যে কোনোভাবে যদি আমরা বন্ধ করতে না পারি, তাহলে কোনোভাবেই আজকের এই জলাবদ্ধতা বা আজকে আমাদের মূল সমস্যাটা হয়ে গেছে পলিথিন। এইটার ব্যাপারে আমাদের একটা আন্দোলন করতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, সরকার প্রধানকে বলবো এবং আমাদের পরিবেশ মন্ত্রীকে বলবো যে এই বিষয়ে যাতে সরকার স্ট্রংলি কোনো পদক্ষেপ গ্রহণ করে। যুক্তরাষ্ট্রের বিদায়ের সপ্তাহখানেক পেরিয়ে গেলেও ফ্লোরিন বালুগুনের লাল কার্ড ইস্যু নিয়ে জল ঘোলা থামছে না। নতুন তথ্য ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমস জানিয়েছে, ফিফার ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ আল কামালি কমিটির অন্য 17 সদস্যের সঙ্গে কোনো আলোচনা না করে এই সিদ্ধান্ত নেন। Because I didn't think it was a foul, and they made the right decision because number one, it wasn't a foul. বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে বালগুনের লাল কার্ডের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে 3 বার ফোন করেছিলেন। এরপরই বালগুনের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই জানিয়েছিলেন, সিদ্ধান্ত পরিবর্তনে তিনিই ভূমিকা রেখেছেন। You're asking me about the whole soccer thing? So, yeah, I did. I spoke to Johnny, who's আমি মনে করিনি ওটা ফাউল ছিল, এজন্য রিভিউর কথা বলেছিলাম। আমার কাছে মনে হয়েছে দুজন দুর্দান্ত অ্যাথলেট একে অপরের ওপর আছড়ে পড়েছিলেন এবং জড়িয়ে গিয়েছিলেন। সেখানে ইচ্ছাকৃত কোনো ফাউল ছিল না। good athlete, and I understand sports really well. এই সিদ্ধান্তের পরই ফুটবল পাড়ায় আলোচনা সমালোচনা কম হয়নি। বিশেষ করে সভাপতি ইনফান্তিনোকে নিয়ে সমালোচনা ছিল আকাশ ছোঁয়া। এই দলে বেলজিয়ামের কোচ খেলোয়াড় তো ছিলেনই, নরওয়ে ইংল্যান্ডের কোচও ছিলেন। I don't think this is about Donald Trump, I think it's about FIFA. Comme je disais à vos collègues là-bas en interview individuelle, je savais pas que dans les bureaux de la FIFA, le 5 juillet correspondait au 1er avril en Europe. 100% or 99% because always some people, you know, but 99.9% that we all, you know, agree that was an unfair red card. Do we appeal if a yellow card is not a yellow card? Do we think it's not a red card, or who thinks it? Where does it start and where does it end? It's my question. I don't have an answer. বালগুনের লাল কার্ডের সিদ্ধান্ত বদলেও কাজ হয়নি। সেই ম্যাচে যুক্তরাষ্ট্র 4-1 গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়। স্বাগতিকদের বিদায়ের 1 সপ্তাহ পরও সেই বিতর্ক থামছে না। নতুন তথ্য, ফিফার ডিসিপ্লিনারি কমিটির মাত্র 1 জন সদস্যের সিদ্ধান্তেই প্রত্যাহার করা হয়েছিল যুক্তরাষ্ট্রের এই ফরওয়ার্ডের নিষেধাজ্ঞা।
ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস জানিয়েছে, ফিফার ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ আল কামালি কমিটির অন্য 17 সদস্যের সঙ্গে কোনো আলোচনা না করেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন। মজার ব্যাপার, বালগুনের লাল কার্ডের পর প্রথমে এক ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন এই আল কামালি। বিবিসি জানিয়েছে, এই ব্যাপারে তাকে প্রশ্ন করা হলেও কোনো মন্তব্য করতে তিনি রাজি হননি। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা, দেশের শিল্প খাতের উজ্জ্বল নক্ষত্র নুরুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে ছিল নানা কর্মসূচি। যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তর চট্টগ্রাম ব্যুরোর যৌথ আয়োজনে শাহ আমানত এতিমখানা ও হেফজোখানায় হয় খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল এবং বিশেষ মোনাজাত। এ সময় সাহসী এই কর্মবীরের দেশপ্রেম এবং শিল্পায়ন ও কর্মসংস্থান তৈরিতে নুরুল ইসলামের অনন্য ভূমিকার কথা তুলে ধরা হয়। কিংবদন্তি এই শিল্প উদ্যোক্তার সফল জীবনের নানা দিক তুলে ধরে হৃদয় নিংড়ানো শ্রদ্ধা নিবেদন করেন অংশগ্রহণকারীরা। অন্যদিকে চট্টগ্রামের আগ্রাবাদে যমুনা গ্রুপের সিএনএফ এজেন্ট প্রতিষ্ঠান শামীম স্পিনিং মিলস লিমিটেডের উদ্যোগে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জে আলোচিত 2 ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগে 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে লুট করা একটি অস্ত্র ও স্বর্ণালংকার। দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত 8 জুলাই সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মেঘনা টোল প্লাজায় এক প্রবাসীর গাড়িতে হামলা চালায় ডাকাত দল। লুট করে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালংকার সহ বিভিন্ন মালামাল। এ ঘটনায় দায়ের মামলায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে গত 2 জুলাই বন্দরের কুড়িপাড়া হরিপুর 110 কেভি বিদ্যুৎ কেন্দ্রে দায়িত্বরত আনসার সদস্যদের কাছ থেকে 2টি শর্টগান ছিনিয়ে নেয় ডাকাত দল। এ ঘটনায় একজনকে গ্রেফতার ও লুট হওয়া একটি শর্টগান উদ্ধার করা হয়েছে। বাগেরহাটে আদালত ভবনের বারান্দার ছাদের পলেস্তরা খসে 5 জন আহত হয়েছেন। দুপুরে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আদালতের বারান্দায় কয়েকজন দাঁড়িয়েছিলেন। এ সময় হঠাৎ ছাদের পলেস্তরা খসে পড়ে। আহত হন 5 জন বিচারপ্রার্থী। আহতদের নেওয়া হয় সদর হাসপাতালে। সবাই শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। জেলা জজ আদালতের নাজির অমিত কুমার জানিয়েছেন, ছাদের পলেস্তরা খসে পড়ার বিষয়টি গণপূর্ত বিভাগকে জানানো হয়েছে। তারা সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন জমা দেবে। 16 জুলাই থেকে রাজধানী সহ দেশের 128টি স্থানে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন বাংলাদেশের উদ্যোগে শুরু হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব। সোমবার রাজধানীর স্বামীবাগ আশ্রমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রথম দিন সকাল 8টায় বিশ্ব শান্তি, মানব কল্যাণ ও দেশের সমৃদ্ধি কামনায় বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে বিশেষ যজ্ঞ অনুষ্ঠিত হবে। এরপর দুপুরের পর স্বামীবাগ আশ্রম থেকে বর্ণাঢ্য রথযাত্রা শুরু হবে, যা জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলার মোড়, পল্টন, জাতীয় প্রেস ক্লাব, কার্জন হল, দোয়েল চত্বর, শহীদ মিনার ও পলাশীর মোড় অতিক্রম করে শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হবে। উৎসবে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে বলে জানান আয়োজকরা। ডিইউএ 99 ব্যাচের 25 বছর পূর্তি উপলক্ষে ওয়েবসাইট ও রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হলো। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিংয়ে উপাচার্য কার্যালয়ে কেক কেটে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 1999 থেকে 2000 শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই 99 বছর 25 বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে আগামী 25 ডিসেম্বর। মূলত ব্যাচের প্রাক্তন সকল শিক্ষার্থীদের এক সুতোয় আবদ্ধ করার লক্ষ্যে একটি আধুনিক ডায়নামিক ওয়েবসাইট ও অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম প্রস্তুত করা হয়। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের দিন ঐতিহ্যবাহী সাদা আকাশি জার্সির বদলে নীল জার্সি পরে খেলতে চায় আর্জেন্টিনা। এজন্য ফিফার কাছে অনুমতি চেয়েছে আলবিসেলেস্তারা। আর্জেন্টিনার এই সিদ্ধান্তের পেছনে রয়েছে কাবালা বা সৌভাগ্যের বিশ্বাস। বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে তাদের 2 ঐতিহাসিক জয়ই এসেছিল নীল অ্যাওয়ে জার্সি পরে। তাই তো এবারও সেই নীল জার্সি পরেই ইংলিশদের সাথে লড়তে চায় আকাশি সাদারা। তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনো অনুমোদন মেলেনি। ফিফার কাছ থেকে সিদ্ধান্ত আসার কথা রয়েছে মঙ্গলবার। এদিকে চলতি বিশ্বকাপে কেবল একবার এই নীল জার্সি পরে খেলেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে সেই ম্যাচটি তারা জিতেছিল 3-1 গোলে। বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচকে ঘিরে আটলান্টায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
রাজনৈতিক ও ফুটবল প্রতিদ্বন্দ্বিতার কারণের গ্যালারিতে সম্ভাব্য উত্তেজনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আটলান্টায় ৭৫,০০০ দর্শক ধারণ ক্ষমতা স্টেডিয়ামে দুই দলের সমর্থকের উপস্থিতি প্রায় সমান হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফিফার সাধারণ টিকিট নীতির কারণে দুই দলের সমর্থকেরা একই গ্যালারিতেই বসতে পারবেন। ফকল্যান্ড যুদ্ধ, ম্যারাডোনার হ্যান্ড অফ গড এবং সাম্প্রতিক কিছু বিতর্ককে কেন্দ্র করে উত্তেজনার আশঙ্কা থাকলেও কর্তৃপক্ষ আশা করছে ম্যাচটি শান্তিপূর্ণভাবেই শেষ হবে। দর্শক, এই ছিল সব খবরের আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।